তাহলে চানটা করে নেওয়া যাক। গুড মর্নিং ফ্রম পঞ্চতরণী। এখন বাজে রাত 3টে। হয়ে গেল স্নান, একদম ফুটন্ত গরম জলে ভালো করে স্নান হয়ে গেল। এবার তৈরি হয়ে বেরোতে হবে বাবা বরফানির দর্শনের উদ্দেশ্যে। প্রথমেই আবার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমার এই গৌরিফাইন চ্যানেলে। দাঁড়ান, টেন্টে ঢুকে আগে জামা কাপড়টা পরি, তারপর আপনাদের কাছে আসছি। হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী শ্রী অমরনাথ যাত্রা একটি ধর্মীয় যাত্রা, যা প্রতি বছর জুলাই আগস্ট মাসে অনুষ্ঠিত হয়। এই যাত্রা সবাই করতে পারে না, তবে শারীরিকভাবে কিছু নিয়ম পালন করলে এই যাত্রা করাই যায়। তবে এই যাত্রা করতে কিছু প্রশাসনিক কাজ আগে করতে হবে। যেমন আপনার জেলায় ফ্রি অমরনাথ সাইনবোর্ড কর্তৃক নির্ধারিত যে হাসপাতালে হেলথ চেক আপ হবে, সেখানে গিয়ে নির্দিষ্ট কিছু পরীক্ষা নিরীক্ষার পর সিএইচসি অর্থাৎ কম্পালসারি হেলথ সার্টিফিকেট পূরণ করতে হবে। শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড এর ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে সিএইচসি অর্থাৎ কম্পালসারি হেলথ সার্টিফিকেট ও 1 কপি ফটো আপলোড করতে হবে। তারপর নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফি জমা করলে আপনি আপনার যাত্রার তারিখ অনুযায়ী যাত্রার পারমিশন পেয়ে যাবেন। মনে রাখবেন, এই যাত্রা পারমিশন ও আপনার একটি ফটো আইডি অরিজিনাল, যেমন আধার কার্ড, সমগ্র যাত্রায় সাথে রাখবেন। গুহায় যাওয়ার সিঁড়ির পাশেই রয়েছে ক্লক রুম। এই ক্লক রুমে আপনারা আপনাদের ব্যাগ, মোবাইল রেখে তারপর যাবেন বাবা অমরনাথ দর্শনে। 2025 সালে যাত্রা শুরু হবে 3 জুলাই ও শেষ হবে 9 অগাস্ট। 14 এপ্রিল থেকে যাত্রার রেজিস্ট্রেশন শুরু হবে। এরপর সময় যাত্রা শুরু করার। যাত্রা শুরুর প্ল্যান যখন করবেন, অবশ্যই হাতে 2 দিন অতিরিক্ত রেখে প্ল্যান করবেন, কারণ শ্রী অমরনাথ যাত্রা চলাকালীন সেখানকার ওয়েদার কখনো খারাপ হতে পারে, কখনো ভালো থাকতে পারে, কারণ বিভিন্ন কারণে যাত্রা বন্ধ বা পিছিয়ে যেতে পারে। পুরোটাই নির্ভর করে পারিপার্শ্বিক পরিস্থিতির উপর। এখন বাজে সকাল 7টা। বৃষ্টিটা একটু কমেছে, তাও টিপটিপ করে পড়ছে এখনো। চারিদিকে কিন্তু এখনো মেঘে কালো হয়ে রয়েছে। এখনো পর্যন্ত যাত্রার পারমিশন দেওয়া হয়নি। আমরা ওয়েট করছি, প্রচুর যাত্রী এখানে আটকে আছে। সবাই ওয়েট করছি আমরা, যাত্রা যাতে যত শীঘ্র সম্ভব যেন চালু করে, আর আমরাও যেন এগিয়ে যেতে পারি বাবা বরফানির দর্শনের। যাই হোক, যাত্রা শুরুর সময় হয়ে গেছে। কলকাতা থেকে প্রথমেই আসতে হবে জম্মু তাওয়াই। আমার হোমটাউন কলকাতা, তাই কলকাতা থেকেই যাত্রা শুরু করলাম। এর জন্য হাওড়া থেকে পাবেন 12331 হিমগিরি এক্সপ্রেস। সপ্তাহে 3 দিন, মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার হাওড়া ছেড়ে আসে। এছাড়া শিয়ালদাহ থেকে পাবেন 22317 হামসফর এক্সপ্রেস। সপ্তাহে 1 দিন, সোমবার দিন শিয়ালদা ছেড়ে আসে। আর কলকাতা চিতপুর স্টেশন থেকে পাবেন 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। সপ্তাহে প্রতিদিন ছাড়ে। আবার একটা নতুন দিন, নতুন সকাল।
শুরু একটা নতুন জার্নি। আজ আমরা শিয়ালদা থেকে হামসফর এক্সপ্রেস ধরবো, শিয়ালদা জম্মু টাওয়ার যাবো জম্মু পর্যন্ত। তারপর কোথায় যাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন। চলুন যাত্রাটা শুরু করা যাক। ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্মে। এখন ট্রেনে উঠি। 2-2-3-1-7 শিয়ালদা জম্মু টাওয়ার হামসফর এক্সপ্রেস শিয়ালদা স্টেশন একদম নির্ধারিত টাইম 1টা 10-এ ছেড়ে দিল জম্মুর উদ্দেশ্যে। চলুন যাত্রাটা সফলভাবে পূর্ণ হোক। সবাই একসঙ্গে বলি হর হর মহাদেব। যাত্রা যেন আমাদের মঙ্গলময় হয়। আমরা এখন যাচ্ছি অমরনাথ। আপাতত ডিনার করেছি রুটি আলুর দম, আর আমি খেয়েছি চিলি চিকেন আর রুটি। সকাল থেকেই আকাশের মুখ ভার, টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। বারেলি স্টেশনেও বৃষ্টি পড়ছে, যার জন্য উঠে এলাম ট্রেনে। বর্ষার মধ্যে ট্রেন জার্নি একটা আলাদা অনুভূতি। আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পৌঁছেছি জম্মু টাউন স্টেশন। নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 15 মিনিট লেটে গাড়ি পৌঁছলো জম্মুতে। এখন বাজে রাত্রি 1:40। চলুন বাইরে যাই, তারপর দেখছি এই ট্রেনে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার ছিল হয় অমরনাথ যাত্রী, আর না হলে কাটরা বৈষ্ণোদেবী যাত্রী। আমরা যেমন কোথায় যাচ্ছি জানেন? আমরা যাব বাবা বরফানির দর্শনে, অমরনাথ। চলুন প্রথমে RFID কার্ড জোগাড় করতে হবে। এত রাতে পাবো কিনা জানি না। স্টেশনের বাইরে বেরিয়ে তারপর দেখছি। জম্মু স্টেশনে নেমে প্রথমেই আপনার কাজ হবে RFID কার্ড বানানো। মনে রাখবেন এই কার্ড ছাড়া আপনি যাত্রা করতে পারবেন না। প্রথমে স্টেশনে গেছিলাম RFID কার্ড জোগাড় করতে, কিন্তু RFID কার্ড যে কাউন্টার এখন বন্ধ আছে। ওখান থেকে বলা হলো ভোর 4টেই খুলবে। 4টেই খুললে আমাদের দেরি হয়ে যাবে, যার জন্য স্টেশনের বাইরে পেয়ে গেছি এই ছোটো বাস। এই বাসে এখান থেকে যাব ভগবতীনগর, অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। ভগবতীনগরে যাই, তারপর দেখছি কী করা যায়। কার্ড হয় 2 জায়গায়, জম্মু 3-4 জায়গায়। আমি ঠিকানা দিয়ে দেবো। আর পেহেলগামে চেষ্টা করবো পেহেলগামে গিয়ে করার, যদি পৌঁছতে পারি। দেখা যাক। RFID কার্ড আপনি জম্মু রেলওয়ে স্টেশন, ভগবতীনগর বেস ক্যাম্প অথবা পেহেলগামের নুনওয়ান বেস ক্যাম্প থেকেও করতে পারেন। সম্পূর্ণ বিনামূল্যে এই RFID কার্ড বানাতে লাগবে আপনার যাত্রার রেজিস্ট্রেশন কাগজ ও আধার কার্ড অরিজিনাল। আমি এখন রয়েছি ভগবতীনগর বেস ক্যাম্পের থেকে 200 মিটার দূরে। ব্যারিকেড করা আছে, যেতে দিচ্ছে না। তার কারণ অলরেডি কনভয় বেরিয়ে গেছে ভগবতীনগর থেকে। আজকের কনভয় এখানে কনভয় সিস্টেম, মানে সামনে পেছনে এসকর্ট করে গাড়িগুলোকে নিয়ে যাওয়া হয় বালতাল এবং পেহেলগামের উদ্দেশ্যে। আমাদের ট্রেন লেট করার জন্য আমরা সময় মতো এসে পৌঁছতে পারিনি। সুতরাং আজকের দিনটা পুরো বেকার। জানি না কি করব, পরে প্ল্যান করছি। আপাতত দাঁড়িয়ে আছি 200 মিটার আগে একটা স্ট্যান্ডে। আমার পেছনে দেখুন কত লোক দাঁড়িয়ে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কনভয় উপভোগ করছি। ট্রেনটা যদি লেট না করতো হয়তো এই কনভয়তে আমাদেরও জায়গা হতো। আর RFID কার্ড সেটাও আপাতত বানানো হয়নি। ভগবতীনগর বেস ক্যাম্পে যাই, তারপর RFID কার্ড কীভাবে বানায় না বানায় এবং যাওয়ার কি ব্যবস্থা করা যায় জানাচ্ছি আপনাদের। আমার পেছনে যে দেখছেন এটাই হচ্ছে ভগবতীনগর যাত্রী নিবাস। জম্মুর ভগবতীনগর এটাই হচ্ছে অমরনাথজি যাত্রার যারা পিলগ্রিমস অর্থাৎ শ্রদ্ধালু, তাদের সমস্ত রকম থাকা খাওয়ার ব্যবস্থা এবং যাত্রার ব্যবস্থা এখান থেকে করা হয়। প্রতিদিন সকালবেলায় যাত্রা চলাকালীন প্রতিদিন সকালবেলায় যে কনভয় বেরোয় সেটাও এখান থেকেই বেরোয়। আজকে আমার আসতে দেরি হয়ে গেছে, সেটা আপনাদের দেখিয়েছি। ট্রেন লেট করেছিল বলে এখানে এসে পৌঁছতে পারিনি। শুধু কনভয়
আমার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে সেটাও আপনাদের দেখিয়েছি। এবার ব্যাপার হচ্ছে কনভয় বেরিয়ে যাওয়ার পর এখানে এন্ট্রি দেয় 8:30টার পর। 8:30টার পর এন্ট্রি দিলে এখানে ঢুকে আপনি প্রথমেই বাসের টিকিট করবেন। RFID কার্ড এখান থেকেও হয়। RFID কার্ড হয় জম্মুর রেলওয়ে স্টেশনে, যেটা সকাল 4টায় করার, ভোর 4টাতে চালু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখান থেকে কনভয় ধরবো বলে চলে আসি এখানে। RFID কার্ড হয় 8টার থেকে। এরপর আপনি পেহেলগামে পেয়ে যাবেন RFID কার্ড। RFID কার্ড করার জন্য খালি আপনাকে আনতে হবে আপনার অরিজিনাল আধার কার্ড, এছাড়া আর কোনো ডকুমেন্টস লাগবে না, আর কোনো খরচাও এর মধ্যে নেই। আমি ভগবতী নগর যাত্রীবাসের সামনে দাঁড়িয়ে আপনাদের বলছি, ভেতরে ঢুকতে দিতে বলে ভেতরে দেখাতে পারছি না। আপনি এখানে এসে প্রথমেই কাজ হলো বাসের টিকিট কাটা এবং RFID কার্ড বানানো। হয়ে গেলে সেদিনটা আপনাকে এখানে থাকতে হবে। পরের দিন সকালের কনভয় আপনাকে যেতে হবে পেহেলগাম বা বালতাল। বাসের টিকিট যখন কাটবেন তখন আপনাকে বাসের নম্বর এবং বাসের সিট নাম্বার আপনাকে দিয়ে দেওয়া হবে। এখান থেকে প্রথম ভোরবেলা 3টে থেকে 3:30-এর মধ্যে ছাড়ে বালতালের কনভয়। বালতালের কনভয় চলে যাওয়ার পর তারপর ছাড়বে পেহেলগামের কনভয়। যেহেতু বালতালের ডিস্টেন্স এখান থেকে বেশি, সেই জন্য বালতালের কনভয় আগে যায়। দ্বিতীয়ত আপনাকে এখানে থাকলে সব বাস এর ভেতরেই থাকে, আপনাকে কোথাও যেতে হবে না। আপনি 2:30 থেকে 3টের মধ্যে বাসের সামনে এসে হাজির হয়ে যাবেন। এই হচ্ছে টোটাল ব্যাপারটা। এখানে বাস ভাড়া শুরু হচ্ছে 416 টাকা থেকে। আপনি সব রকম বাস পাবেন, নর্মাল, সেমি ডিলাক্স, ডিলাক্স, এসি, স্লিপার, সব রকম বাসই পাবে। বাস হিসেবে ভাড়া তারতম্য হয়। প্রথমেই আপনি যখন ঢুকবেন আপনাকে এই যে ব্যারিকেড করা আছে এর মধ্যে দিয়ে আসতে হবে। এসে এখানে আপনার লাগেজ স্ক্যান হবে, হওয়ার পর আপনি যাবেন ভেতরে। ভেতরে যাওয়ার পর যেটা বললাম, প্রথমেই আপনি বাসের লাইন দেবেন, বাসের টিকিট কাটবেন, তারপর আপনাকে যেতে হবে RFID কার্ড বানাবার জন্য। RFID কার্ড কিন্তু মাস্ট। যেহেতু আমি এখানে ঢুকতে পারছি না বা আজকে আমাকে পেহেলগাম পৌঁছতেই হবে, তার কারণ হচ্ছে 5 তারিখ আমি পেহেলগাম থেকে যাত্রা শুরু করব। আমি একটু অ্যাডভান্স যেতে চাইছি একদিন হাতে রেখে, যার জন্য আমি বাইরের থেকে প্রাইভেট গাড়ি শেয়ারে বুক করেছি। এখান থেকে পেহেলগাম নেবে পার হেড 1000 টাকা। 7টা 7:30টায় গাড়ি ছাড়বে বলেছে, এখন বাজে 5:30টা, সদ্য আলো ফুটছে। আর জম্মুতে কিন্তু বেশ গরম, বেশ গরম। এই ট্রাভেরা গাড়িতেই আজকে হবে আমাদের জার্নি জম্মু থেকে পেহেলগাম। চলুন যাত্রাটা শুরু করা যাক। এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা এই যাত্রা দুইভাবে করতে পারেন। প্রথমত জম্মু শ্রীনগর বালতাল হয়ে, দ্বিতীয়ত জম্মু পেহেলগাম চন্দনবাড়ি হয়ে। শুরু হয়ে গেছে যাত্রা। ঠিক সকাল 6টায় স্টার্ট হলো জম্মু থেকে, জম্মুর ভগবতী নগর থেকে। যেতে হবে প্রায় 250 কিলোমিটার দূর পেহেলগাম। চলুন যাত্রাটা এনজয় করা যাক। আর পথে কি কি দেখবো সবই আপনাদের দেখাবো। যাত্রা শুরুর সময় সবাই মিলে বলি, হর হর মহাদেব, জয় বাবা বরফানি। হ্যালো। সকাল 6টায় যে জার্নি শুরু হয়েছিল জম্মুর থেকে, জম্মুর ভগবতী নগর থেকে, এখন বাজে 12:30। চলে এসেছি বানিহাল। বানিহালে এসে একটা ভান্ডারায় ঢুকেছি। ভান্ডারা দেখালাম আপনাদের। আমার মনে হয় সব থেকে বড় ভান্ডারা এই পথে বোধহয় এটাই। অন্তত কিছু না হলেও গোটা 25 ভান্ডারা স্টল আছে, বিভিন্ন রকম খাবার সাজিয়ে। কি খাবো ভেবে পাচ্ছি না। চলুন কি খাবো আপনাদের দেখাচ্ছি। আলু পরোটা, দই বড়া খাবার পর চলে এসেছি আর একটা ভান্ডারে। সেখানে নিয়েছি একদম দেশি ঘিয়ের হালুয়া। হালুয়াটা খাই। কম মিষ্টির হালুয়া। পৌঁছে গেছি পেহেলগামে।
নুনওয়ান বেস ক্যাম্প। যে RFID কার্ড জম্মুতে করতে পারিনি, এখানে এসে করলাম। এখানে আসার পর এখানে আপনাকে গাড়ি থেকে নামিয়ে দেবে। এখান থেকে আপনি জাস্ট সামনে সাইনবোর্ডের যে বেস ক্যাম্প আছে, এই বেস ক্যাম্পে চলে যাবেন। এই বেস ক্যাম্পে দেখুন এখান থেকে লোকে যাচ্ছে। এখানে এসে জাস্ট আপনারা এই EKYC কাউন্টারে আপনার এই যাত্রার রেজিস্ট্রেশন ফর্মটা দেখাবেন, সঙ্গে অরিজিনাল আধার কার্ড। এখানে আপনার আধার কার্ড ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পর আপনি চলে যাবেন পরের RFID কাউন্টারে। RFID কাউন্টারে গেলেই আপনাকে এরকম RFID কার্ড দিয়ে দেওয়া হবে। যেটা করতে সময় লাগবে ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট। আমাদের তো 2 থেকে 3 মিনিটের বেশি লাগেনি। যেটা নিয়ে সব থেকে বেশি টেনশন করছিলাম সেটাই খুব তাড়াতাড়ি ফাঁকায় ফাঁকায় হয়ে গেছে। চলুন, আপাতত কাজ শেষ। এবার যাব বেস ক্যাম্পের ভেতরে। বেস ক্যাম্পের ভেতরে থাকার কি ব্যবস্থা সেটা আপনাদের দেখাবো। RFID কার্ড হয়ে গেলে এবার চলে আসুন ঠিক পাশে সিকিউরিটি চেক কাউন্টারে। সিকিউরিটি চেক কাউন্টারে এসে আপনাকে ব্যাগ স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর এখান থেকে ব্যাগ কালেক্ট করুন, তারপর প্রবেশ করুন বেস ক্যাম্পে। চলুন বেস ক্যাম্পের ব্যবস্থাটা আপনাদের দেখাই, থাকার কি ব্যবস্থা আছে। बराबर में यार सिया असुरी एडवांस अगर बोले ट्रैप काम ও আজা ও ভাই। এখান থেকেই হচ্ছে টেন্টের বুকিং। টেন্টের বুকিংয়ের সিস্টেম হচ্ছে একটা টেন্টে 6টা কি 8টা বেড আছে। যদি বেড হয় তাহলে পার বেড 400 টাকা, আর যদি মাটিতে বিছানা হয় তাহলে পার বিছানা 300 টাকা। চলুন টেন্টটা আপনাদের দেখিয়ে দিই একবার। আপনাদের যেরকম বললাম এখানে 2 রকমের ব্যবস্থা আছে। একটা হচ্ছে যে টেন্টে বেড আছে, অর্থাৎ বেডের সঙ্গে এরকম হচ্ছে টেন্ট। টেন্টের ভেতরে ঢুকলেই এরকম বেড পাবেন। বেডে আপনি কম্বল তোষক সব কিছু পেয়ে যাবেন। এর ভাড়া পার বেড 400 টাকা। আর একটা আছে এরকম মাটিতে কার্পেট পেতে, এতেও কম্বল পাবেন, বালিশ পাবেন। এর ভাড়া পার হেড 300 টাকা। এক একটা টেন্টে অন্তত 8 থেকে 10 জন থাকতে পারবে। এখানে টেন্ট অনেক রয়েছে, চারিদিকটা আপনাদের দেখিয়ে দিই। প্রচুর টেন্ট আছে। এই টেন্টের জন্য টয়লেট কিন্তু রয়েছে বেশ খানিকটা দূরে। অনেকগুলো টয়লেট রয়েছে কিন্তু কমন টয়লেট, কিন্তু টেন্ট থেকে আপনার অনেকটা যেতে হবে টয়লেটে। আর ঠান্ডা জল গরম জলের সেভাবে কোনো গ্যারান্টি নেই, পেতেও পারেন নাও পেতে পারেন। সেই চিন্তা করেই আপনাকে টেন্টে থাকতে হবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, এখানে কিন্তু এলে সিম কিন্তু পোস্টপেড থাকলে তবেই চলবে, প্রিপেড সিম কিন্তু এখানে চলবে না। আপনি এই বেস ক্যাম্পে থাকলে এখানে কিন্তু আপনি সিমও পেয়ে যাবেন। আপনি জম্মু থেকে নিতে পারেন, জম্মু রেল স্টেশনের বাইরে সিমের দোকান আছে, সেখান থেকে 300-400 টাকার বিনিময়ে প্রিপেড সিম নিতে পারেন, যেটা লোকালি চলবে। আর না হলে এই বেস ক্যাম্পে এসে এখান থেকেও আপনি সিম নিতে পারেন। এখানে জিও BSNL দেখতে পাচ্ছি কাউন্টার করেছে সিমের জন্য। আর বেস ক্যাম্পে যদি থাকেন তাহলে খাওয়া কিন্তু সম্পূর্ণ ফ্রি, কারণ এখানেও লঙ্গরের ব্যবস্থা আছে। আর যদি কিছু কেনাকাটা করতে চান, যেটা আপনি আনতে ভুলে গেছেন বা আপনার প্রয়োজন, এখান থেকে আপনি কিনতে পারেন। এখানে মেডিকেলের ব্যবস্থাও পাবেন। বেস ক্যাম্প হসপিটাল নুনওয়ান OPD করা আছে, এখানে প্রাথমিক চিকিৎসা আপনি পেয়ে যাবেন।
আর এই হচ্ছে এখানকার লঙ্গর, এপাশে একটা লঙ্গর দেওয়া হয়েছে, সামনে আরো দেখতে পাচ্ছি আরো লঙ্গর আছে, দুদিকেই লঙ্গর আছে, প্রচুর লঙ্গর আছে, নানান রকম ভ্যারাইটিস টাইপের খাবার আপনারা পাবেন। আরেকটা কথা আপনাদের বলে রাখি, অমরনাথ যাত্রা চলাকালীন জম্মু থেকে জম্মু পুরো রাস্তাতেই খাবার এক পয়সাও খরচা করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে লঙ্গরে আপনি বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন। স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি পেহেলগাম মার্কেট ঘুরতে। এখন বাজে 8:30। এখনো পর্যন্ত আকাশে সূর্যের আলো দেখা যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে 8:30টার সময়। একটু মার্কেট ঘুরে তারপর লঙ্গরে খেয়ে একবারে হোটেলে ফিরে যাব। গতকাল থেকে আজ পর্যন্ত প্রচুর জার্নি হয়েছে, আজকে একটু রেস্টের প্রয়োজন, কারণ পরশু দিন থেকে আবার যাত্রা শুরু হবে আমাদের অমরনাথের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম পেহেলগাঁও। প্রথমেই আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আমার এই গো ডিফারেন্ট চ্যানেলে। আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত দিন, আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে শ্রী শ্রী বাবা অমরনাথ ধামের উদ্দেশ্যে, অমরনাথজির দর্শনের জন্য। এখন বাজে এখানে 3:30। ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি হোটেল থেকে, দাঁড়িয়ে আছি রাস্তায় গাড়ি ধরবো বলে, যাব চন্দনবাড়ি। চলুন আগে গাড়িটা আসুক, তারপর আপনাদের কাছে আমি ফিরছি। শুরু হয়ে গেছে আজকের জার্নি। পেহেলগাম থেকে গাড়ি পেয়ে গেছি চন্দনবাড়ি, এখান থেকে চন্দনবাড়ির ডিস্টেন্স 16 কিলোমিটার। চলুন যাত্রা শুরুর সময় সবাই মিলে বলা যাক হর হর মহাদেব। কথিত আছে দেবাদিদেব মহাদেব যখন মাতা পার্বতীকে অমর কথা শোনাবার জন্য গুহার দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন তার ষাঁড়টিকে অর্থাৎ নন্দী মহারাজকে এই পেহেলগামে রেখে যান। পৌঁছে গেছি চন্দনবাড়ির অ্যাক্সেস পয়েন্টে। এখান থেকে আমাদের এন্ট্রি নিতে হবে, এখানে এন্ট্রি নিয়ে অ্যাক্সেস পয়েন্ট পেরিয়ে তারপর শুরু হবে হাঁটা। এই চন্দনবাড়ি চেক গেটেই হবে আমাদের আজকের ফাইনাল চেকিং, তারপর হাঁটা শুরু হবে চন্দনবাড়ি থেকে শেষনাগ। আজকের দূরত্ব নতুন রাস্তা ধরে 15 কিলোমিটার, কারণ শেষনাগ যাওয়ার পুরনো রাস্তা এখন ঘোড়া চলাচলের জন্য ব্যবহার করা হয়। আইডি কার্ড এখানে ব্যাক চেক এবং সিকিউরিটি চেকের পর চলে এসেছি চেক গেটের এপারে। এখান থেকেই শুরু হবে আসল যাত্রা। এই হচ্ছে চেক গেটের অ্যাক্সেস পয়েন্ট। পেরিয়ে এসেই আপনারা পাবেন ভান্ডারা, আপনারা এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারেন। চলুন আমরা একটু খাবো, তারপরে এগিয়ে যাবো যাত্রা পথে। চলে এসেছি বারাণসী লঙ্গরে। এখানে বহু রকমের খাবার আছে, আইটেম আছে, আপনাদের দেখালাম। আছে ইডলি, আছে ধোকলা, আছে ফ্রাইড রাইস, চিলি পনির, বিস্কিট, চা। এ পাশে আছে আলু মাখা, ছোলা সিদ্ধ, আর আছে বানারসি পান। একটু নাস্তা করে নিই, নাস্তা করে নিয়ে তারপর হাঁটা শুরু করব। বলে
আপনি যেদিক দিয়েই যাত্রা করুন, অর্থাৎ বালতাল বা চন্দনবাড়ি, দুদিক দিয়েই আপনি গুহা যাওয়ার জন্য ঘোড়া, পিট্টু এবং হেলিকপ্টার সার্ভিস পেয়ে যাবেন। তবে মনে করে রাখবেন, হেলিকপ্টার সার্ভিস নিলে আপনি পেহেলগাম থেকে পঞ্চতরণী বা বালতাল থেকে পঞ্চতরণী পর্যন্তই যেতে পারবেন। তারপর পঞ্চতরণী থেকে গুহা 6 কিলোমিটার আপনাকে হেঁটেই যেতে হবে। ব্রেকফাস্ট করে শুরু হয়ে গেছে হাঁটা। এখন বাজে ঠিক সকাল 6টা। সমুদ্রতল থেকে 9600 ফিট উচ্চতায় চন্দনবাড়ি। চন্দনবাড়ি থেকে শুরু হয় অমরনাথ যাত্রা। আজ সেই যাত্রাই আমি করতে চলেছি। আপনারা জানেন, এখান থেকে আপনারা ঘোড়া, পিট্টু নিয়ে নিতে পারেন। ঘোড়া এখান থেকে শেষনাগ পর্যন্ত নেবে 2250 টাকা সরকারি রেট, আর গুফা পর্যন্ত 3500 টাকা। আর যদি লাগেজ বেশি হয় তাহলে আপনারা পিট্টুও নিয়ে নিতে পারেন। কিন্তু যে কোনো ক্ষেত্রেই আপনারা যার সঙ্গে কন্ট্যাক্ট করবেন তার পরিচয়পত্রটা অবশ্যই নিজের কাছে রেখে দেবেন যতক্ষণ না আপনার কাজ শেষ হচ্ছে। আর অসাধারণ ব্যবস্থাপনা। অমরনাথ তীর্থযাত্রী মানে আগেই বলেছি আপনাদের ভিআইপি। সত্যি অমরনাথ তীর্থযাত্রী ওয়ান টাইপ অফ ভিআইপি। মনে করা হয় দেবাদিদেব মহাদেব যখন অমর কথা শোনার জন্য মাতা পার্বতীকে নিয়ে গুহার দিকে যাচ্ছিলেন, তখন তিনি তার মাথার চাঁদটিকে এখানে রেখে যান। সেই থেকেই এই স্থানের নাম হয় চন্দনবাড়ি। মেডিকেল ক্যাম্প, যেখানে চিকিৎসা দেওয়া হয়। এখানে আপনি হসপিটাল সিস্টেমে বেডও করা আছে, এখানে ভর্তি থেকেও চিকিৎসা করা যায় এবং ওপিডি সিস্টেমও আছে, তাৎক্ষণিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। 9500 ফুট উচ্চতার চন্দনবাড়ি থেকে শেষনাগের দূরত্ব নতুন রাস্তা ধরে 15 কিলোমিটার। প্রথমেই চড়াই চড়তে হবে পিছুটপের জন্য। 11000 ফুট উচ্চতার পিছুটপ চন্দনবাড়ির থেকে দূরত্ব 5 কিলোমিটার। তারপর মোটামুটি কম চড়াই ভেঙে পৌঁছতে হবে যোজিবল। তারপর বেশ কিছু চড়াই উতরাই পেরিয়ে পৌঁছবেন নাগাকোটি। সব শেষে 15 কিলোমিটার হেঁটে 11730 ফুট উচ্চতায় শেষনাগে পৌঁছবেন। চলে এসছি চন্দনবাড়ির সেই বিখ্যাত গ্লেসিয়ারের সামনে। এখনও অল্প গ্লেসিয়ার আছে, পুরো গলে যায়নি। গ্লেসিয়ারের তলা দিয়ে শেষনাগ নদী বেরিয়ে এসছে, আর এখানে হলো ফাইনাল চেকিং। এপাশে শেষ চেকিং হওয়ার পর এবার ফাইনাল হাঁটা শুরু হলো শেষনাগের উদ্দেশ্যে। প্রথমেই আমরা পথে পাবো পিছুটপ। गोली खाने में दिक्कत नहीं। টোটাল নতুন রাস্তা 5 কিলোমিটার। আগে ছিল পুরনো রাস্তা 3 কিলোমিটার, সেটা এখন ঘোড়ার জন্য হয়ে গেছে। আর নতুন রাস্তা হয়েছে যাত্রীদের হাঁটার জন্য। মোটামুটি পিছুটপ যাওয়ার মেন যে চড়াই রাস্তা টপকে এসছি, আর 1 কিলোমিটার আছে এখান থেকে পিছুটপ, মোটামুটি নর্মাল। চলুন এইভাবেই এগিয়ে যাই। ওইটাই হচ্ছে পুরনো রাস্তা, প্রচন্ড খাড়াই, দেখুন কিরকম উঠেছে জিগজ্যাগ। আর ওই মাথায় পিছুটপ, আর এটা হচ্ছে নতুন রাস্তা। এই রাস্তায় আমরা যাব, ওখান দিয়ে পিছুটপ। চলে এসছি পিছুটপের কাছাকাছি। এখান থেকে আর ম্যাক্সিমাম 50 মিটার পিছুটপ।
ওই সামনে দেখা যাচ্ছে পিছু টপ, আর এই হচ্ছে পুরনো রাস্তা। পুরনো রাস্তা এসে এখানেই নতুন রাস্তার সঙ্গে মিলেছে। আমি এসছি পিছনে এই নতুন রাস্তা ধরে। যে যাত্রা শুরু করেছিলাম সকাল 6টায় চন্দনবাড়ি থেকে, এখন বাজে 9টা। চলে এসছি 9600 ফিট উচ্চতার থেকে 11000 ফিট উচ্চতার পিছু টপে। এখন এসে পৌঁছলাম পিছু টপে লঙ্গরে কিছু খেয়ে একটু বিশ্রাম নিয়ে যাব শেষনাগের উদ্দেশ্যে। এখান থেকে শেষনাগের দূরত্ব আর মাত্র 9 কিলোমিটার। এসছি পিছু টপের ওপর বিশাল ভান্ডারায়। এখানে কি খাবার নেই, প্রত্যেকটা যাত্রী যার যা ইচ্ছে বুফে সিস্টেমে খেতে পারেন। শরবত থেকে শুরু করে চা, কফি, সঙ্গে বিভিন্ন রকম খাবার, স্টার্টার থেকে শুরু করে মেন আইটেম, বেভারেজ থেকে শুরু করে সব কিছু খেয়ে শেষ করতে পারবেন না। কিন্তু মনে রাখতে হবে, খাওয়ার পর আপনাকে হাঁটতে হবে শেষনাগ পর্যন্ত আরও 9 কিলোমিটার। সুতরাং ভেবেচিন্তে খাবেন। আর বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি, যার জন্য এখন আমাদের এখানে একটু ওয়েট করতে হবে। লঙ্গরে খেয়ে হাঁটা শুরু করে দিলাম আবার শেষনাগের উদ্দেশ্যে। এখান থেকে শেষনাগ আর 9 কিলোমিটার। সামনে পড়বে জজিবল। খালি প্রকৃতির সৌন্দর্য দেখুন। নিচে দিয়ে বয়ে চলেছে শেষনাগ নদী, আর এপাশ দিয়ে নেমে এসছে পাহাড়ের উপর থেকে বরফ গলা জলে পুষ্ট ঝর্ণা। এই হচ্ছে রাস্তা, ওপর থেকে জল নামছে আর মানুষের পায়ে, ঘোড়ার পায়ে কাদা হচ্ছে। এতক্ষণ রোদ্দুর ছিল, এবার আস্তে আস্তে ওয়েদার কিন্তু খারাপ হচ্ছে আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। যেহেতু হাঁটছি ঠান্ডা লাগছে না, গরমই লাগছে, কিন্তু হাওয়াটা বেশ কনকনে ঠান্ডা। চলে এসেছি জজিবলের কাছাকাছি। এখান থেকে জজিবল আর 3 কিলোমিটার। জজিবলের আগে এরকম গ্লেসিয়ার গলে একটা ঝর্ণা নেমে আসছে, শেষনাগ নদী। খালি সামনের গ্লেসিয়ারটা দেখুন, গ্লেসিয়ারের তলা দিয়ে শেষনাগ নদী বয়ে চলে আসছে। কি স্রোত, অসম্ভব স্রোত। এসে গেছি জজিপাল। সকাল 6টায় যে জার্নি শুরু করেছিলাম চন্দনবাড়ি থেকে শেষনাগ পর্যন্ত, টোটাল 12 কিলোমিটার। সেই যাত্রার 9 কিলোমিটার চলে এলাম। এখন বাজে 11:30, অর্থাৎ 5.5 ঘন্টায় 9 কিলোমিটার। এরপর যেতে হবে আরও 3 কিলোমিটার শেষনাগ। ওখানেই আজকে আমাদের যাত্রার সমাপ্তি। এখানে দেখুন কত বড় লঙ্গার লেগেছে। প্রত্যেক কটা স্পটে আপনি খাওয়া দাওয়া, জল, বিশ্রামের ব্যবস্থা থেকে শুরু করে ডাক্তার, মেডিসিন এবং টয়লেট সব ব্যবস্থা পেয়ে যাবেন। যাত্রাপথে খাওয়া দাওয়া, জলের কোনো অসুবিধে নেই।
আর আছে বাবার আশীর্বাদ। এখানে শুধু যে খাওয়া তা না, এখানে এন্টারটেনমেন্টের সব রকম ব্যবস্থা আছে। আপনার হাত পা যদি ব্যথা করে নাচেরও ব্যবস্থা আছে। চলুন খাওয়ায় কি আছে। আছে চা, মুড়ি, বুন্দি, এপাশে হচ্ছে রুটি, যাই বলে রুটি, ডাল, সবজি, ये राजमा, राजमा डाल और राइस, ए पास হচ্ছে গোলা রুটি, इडली, सांभर इडली, चाना भी है, छोला छोला, हलवा छोले, सांभर इडली और मिष्टी, सब शेषे चोरा दूध। এই হচ্ছে লঙ্গরের খাওয়া, নিঃশুল্ক, যে যত ইচ্ছা খেতে পারে। लड़की को पहले छोड़ दी, पहले ही बोला था उनसे घोड़े वाले से साथ में ले चलो भैया। জর্জিবাল থেকে বেরিয়ে একটু এগোতেই পেয়ে গেছি গ্লেসিয়ার। একদম রাস্তার উপর দিয়ে গ্লেসিয়ার বয়ে গেছে। এই পাশ দিয়ে গ্লেসিয়ার নেমে এই রাস্তা পেরিয়ে চলে এসছে উল্টো দিকে। ভক্তের শেষ নেই, লাখো লাখো ভক্ত সবাই চলেছে বাবার দর্শনে। জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব। খালি চারিদিক দিয়ে ঝর্ণা, গ্লেসিয়ারের জল গলে ঝর্ণা হয়ে নেমে আসছে। সবাই বলে টিস্যু টপের পরে নাকি আর চড়াই নেই। কে বলেছে? যথেষ্ট চড়াই। জর্জিবাল থেকে শুরু করে নায়াকোটি যথেষ্ট স্টিপ রাস্তা। এই হচ্ছে রাস্তা। চলুন, যেতে তো হবেই। জয় ভোলে। পৌঁছে গেছি নাগাকুটি। নাগাকুটি পৌঁছে 5 মিনিট দাঁড়িয়ে আবার যাত্রা শুরু করছি শেষনাগের উদ্দেশ্যে। রাস্তা বড়ই কঠিন আর খুব চড়াই। এই হচ্ছে নাগাকুটির পরে শেষনাগের রাস্তা। যত ওপরে উঠছি, শেষনাগের দিকে এগোচ্ছি, ততই বরফের আস্তরণ বাড়ছে। অন্যান্য বছর এর থেকেও বেশি বরফ থাকে, কিন্তু ওই যে আগেই বলেছি এবছর এতই গরম যে বরফ তাড়াতাড়ি গলে যাচ্ছে। আর ওই দেখা যাচ্ছে শেষনাগ ঝিল, যেখান থেকে শেষনাগ নদী উৎপন্ন হয়ে আমার সামনে এই নিচে দিয়ে বয়ে যাচ্ছে পেহেলগামের দিকে। শেষনাগ পৌঁছে চারিদিকের শোভা দেখে আপনার সারাদিনের ক্লান্তি নিমেষে উধাও হয়ে যাবে। কথিত আছে, দেবাদিদেব মাতা পার্বতীকে নিয়ে যখন গুহার দিকে যাচ্ছিলেন অমর কাহিনী শোনাবার জন্য, তখন এই স্থানেই তার গলার সাপটি অর্থাৎ শেষনাগকে এখানে রেখে যান। পৌঁছে গেছি শেষনাগ বেস ক্যাম্প। এই চারিদিকে এইগুলো হচ্ছে বেস ক্যাম্পের টেন্ট। টেন্টে
10 জন 12 জন 20 জন করে থাকতে পারে। টেন্টের ভাড়া হচ্ছে মাটিতে বিছানায় 540 টাকা পার হেড। আর আমি নিয়েছি প্রাইভেট টেন্ট, অর্থাৎ একটা টেন্টে 2 জন, কারণ এখানে যা দেখলাম লাগেজ রেখে কোথাও যাওয়া যাবে না। আমি যার জন্য আলাদা করে টেন্ট নিলাম, যার ভাড়া নিল 2000 টাকা। চলুন টেন্টটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে টেন্ট, কম্বল পাতা, ব্যাগ আমি রেখেছি বেশ বড়, 1 2 3 4 5 জন এখানে শুতে পারবে। 5টা কম্বল রাখা আছে, কিন্তু আমি একাই নিয়েছি। আমরা একাই নিয়েছি, যার জন্য 2000 টাকা ভাড়া নিয়েছে। এই হচ্ছে টয়লেট, প্রচুর টয়লেট করা আছে, লেডিস জেন্টস আলাদা। আমাদের টেন্টটা ওই দিকে, একটু হেঁটে আসতে হয় 1-1.5 মিনিট মতো। আমাদের টেন্টের সামনে আছে খাবার জল এখানে, আর এখানে কল আছে, একটা জল আছে হাত মুখ ধোয়ার। টয়লেটটা খালি একটু যেতে হবে। এখানে একটাই অসুবিধে, সেটা হচ্ছে গরম জল বললে হয়তো বাকেটে করে দেবে, জানি না, এখনো কাউকে পাইনি সেরকম। অন্যান্য সময় 100 টাকা বাকেট নেয়, এখন জানি না পাবো বা পাওয়া যায় কিনা। প্রতিটি জায়গায় অনেকগুলো করে টেন্ট থাকে, আমি তার মধ্যে একটা টেন্টে চলে এসেছি। এখানে দেখুন কি আছে, পপকর্ন, তারপর আছে দই বড়া, গো ডিফারেন্ট চ্যানেল। এখানে ধোসার সঙ্গে ডাল আছে, ইডলি, তাওয়া রুটি, তন্দুরি রুটি, সবজি। এখানে আছে রাইস, ডাল, সব রকম খাবারই পেয়ে যাবেন। আর কি চাই, এরকম একটা না বহু ভান্ডারা আছে, আপনার যেখানে ইচ্ছা খেতে পারেন। চলুন আরেকটা ভান্ডারা দেখাচ্ছি। এখন বিকেল 4টে বাজে, যার জন্য ফাঁকা। আর একটু পরেই এখানে ভিড় শুরু হয়ে যাবে এবং গম গম করবে জায়গাটা। পাচ্ছেন বৃষ্টির আওয়াজ, খুব জোর বৃষ্টি হচ্ছে। এখন বাজে 6:45, বাইরে এখনো প্রচুর আলো রয়েছে। এখানে অন্ধকার হয় 8টার পরে, আর টেম্পারেচার অনেকটা নেমে গেছে। আমার মনে হয় এখন 7-8-এ টেম্পারেচার নেমে গেছে, খুব শীত করছে। আর লঙ্গরে খেতে যাইনি, শরীরটাও ভীষণ দুর্বল লাগছে। সঙ্গে ছিল বিস্কুট, আর ছিল কিছু ফ্রুট, আলু বগরা, অ্যাপ্রিকট আর কাজু, আর ব্রিটানিয়া বিস্কুট। সেই খেলাম, জল আনতে যেতেও বাইরে যেতে ইচ্ছা করছে না, এতটাই ঠান্ডা। দুটো কম্বলকে এক করেছি, করে গায়ে দিয়েছি, দিয়ে এবার শুয়ে পড়বো। এখনো পর্যন্ত ইলেকট্রিসিটি আসেনি, মোবাইলে চার্জ দিতে হবে। চলুন, এই ভিডিও আর বাড়ালাম না, লঙ্গর আপনাদের দেখিয়েছি, লঙ্গরে খাওয়া হলো না, এই যা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, এই কমেন্টটা কিন্তু অনেক মূল্যবান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, দেখতে থাকবেন গো ডিফারেন্ট চ্যানেল। গুড মর্নিং ফ্রম শেষনাগ। আমার সকল দর্শক বন্ধুকে প্রথমেই জানাই সাদর আমন্ত্রণ আমার এই গো ডিফারেন্ট চ্যানেলে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা যাত্রা করব এখান থেকে, অর্থাৎ শেষনাগ থেকে সোজা বাবা বরফানির গুহায়। আমাদের প্ল্যান ছিল প্রথম দিন চন্দনবাড়ি থেকে শেষনাগ, দ্বিতীয় দিন শেষনাগ থেকে পঞ্চতরণী, তৃতীয় দিন পঞ্চতরণী থেকে বাবা অমরনাথের দর্শন করে চলে যাব বালতাল।
কিন্তু গতকাল ওয়েদার খারাপের জন্য যে যাত্রা করতে দেয়নি, যার দরুন আজকে প্ল্যান করেছি এখান থেকে ঘোড়া নেব, ঘোড়া নিয়ে সোজা চলে যাব বাবা বরফানির দর্শনে। দর্শন করে যদি সম্ভব হয় আজকেই নেমে যাব বালতাল। তাহলে আর কি, এখান থেকে যাত্রা শুরু হওয়ার কথা সকাল 6টায়, কিন্তু একটু আগে অ্যানাউন্সমেন্ট হলো সকাল 7টার আগে যাত্রা শুরু হবে না। যাই ওপরে হয়তো ওয়েদার খারাপ সেই জন্য, যাই হোক এখন অপেক্ষা করার উপায় নেই। এখন বাজে 5:30, 4:30 ঘুম থেকে উঠেছি। আবার অ্যানাউন্স হচ্ছে 7টার সময় যাত্রা শুরু হবে। এইটাই হচ্ছে চেক গেট পেরোবার লাইন অনেক বড় হয়ে গেছে। এখন বাজে 6:20। আমরা এবার লাইনে দাঁড়াই, চেক গেট পেরোতে হবে, তারপর ঘোড়ার ব্যবস্থা করতে হবে। আধা ঘন্টা এখানেই হয়ে গেল, জ্যাম আর ছাড়ছে না। আগে চেক হচ্ছে, একটা একটা করে ঘোড়া ছাড়া হচ্ছে, যার জন্য অনেক বড় একটা লাইন তৈরি হয়েছে। আর জ্যামে আটকে আছি 1 ঘন্টার উপর, এখনো পর্যন্ত শেষ নেক ছাড়তে পারিনি। এখন বাজে 10:05, 9টায় ঘোড়ায় উঠেছিলাম, এখনো একই জায়গায় দাঁড়িয়েছি 1 ঘন্টা ধরে, এখনো পর্যন্ত জ্যামের এই অবস্থা। আর এই গুহা পর্যন্ত পৌঁছানো যাবে কিনা এবার সন্দেহ হচ্ছে। পাহাড়ের যাত্রা এমনি অনিশ্চিত, আর অমরনাথ যাত্রা পুরোপুরি অনিশ্চিত। কখন যে কি হবে বলা খুব মুশকিল। বাকি বাবা ভোলেনাথের ইচ্ছা। ওই দূরে দেখা যাচ্ছে শেষনাগ বেস ক্যাম্প, আর নিচে দেখুন এখনো পর্যন্ত লাইন। 9টায় যে ঘোড়ার উপর বসেছিলাম, এখন বাজে 11:30, 2.5 ঘন্টা, এখনো 1.5 কিলোমিটারের বেশি আসতে পারিনি। একদিকে যেমন সবুজ পাহাড়, ঠিক তার অপোজিট সাইডে রং বেরঙের রুক্ষ পাহাড়। অদ্ভুত প্রকৃতি, অদ্ভুত তার সৌন্দর্য। আর অমরনাথের পথে সেই সৌন্দর্য ভগবান হাত খুলে ঢেলে দিয়েছে। পৌঁছে গেছি বাবল টপ। বারো 12,500 ফুট উচ্চতার শেষনাগ থেকে 13,000 ফুট উচ্চতার বাবল টপে পৌঁছে গেছি। আমাদের অমরনাথ যে যাত্রা, চন্দনবাড়ি থেকে অমরনাথ গুহা পর্যন্ত টোটাল রাস্তা 32 কিলোমিটার। প্রথম দিন আমরা শেষনাগ পর্যন্ত এসেছিলাম 12 কিলোমিটার পায়ে হেঁটে। আজকের যাত্রা ছিল শেষনাগ থেকে গুহা পর্যন্ত 20 কিলোমিটার। কিন্তু গুহা পর্যন্ত মনে হয় যাওয়া যাবে না। যাই হোক, যদি গুহা পর্যন্ত যাওয়া হয় তাহলে 20 কিলোমিটার, আর যদি পঞ্চতরণী পর্যন্ত যাওয়া হয় তাহলে কিন্তু 14 কিলোমিটার। আমরা অলরেডি 3 কিলোমিটার চলে এসেছি বাবল টপে। আর আগে এখান থেকে দেখা যাচ্ছে মহাগুণা টপ, অর্থাৎ গণেশ টপ। ওই দূরে দেখা যায় গণেশ টপ। এখান থেকে এখনো 1 কিলোমিটার। আর গণেশ টপে পৌঁছলে আমরা শেষনাগ থেকে পৌঁছে যাব 4 কিলোমিটার। আর এখান থেকে পঞ্চতরণী এখনো 11 কিলোমিটার। পৌঁছে গেছি মহাগুণা স্টপ বা গণেশ স্টপ। শেষনাগ থেকে
4 কিলোমিটার জার্নি করে 14,800 ফুট উচ্চতার মহাগুণা স্টপ। এখান থেকে পঞ্চতরণী আর 10 কিলোমিটার, আর গুহা এখনো 16 কিলোমিটার। গুহা পর্যন্ত যাওয়া যাবে না, আজকে যাব পঞ্চতরণী পর্যন্ত। আর অনেক দিনের আশা, অনেক দিনের ইচ্ছা আজকে পূর্ণ হচ্ছে। 14,500 ফুট উচ্চতার মহাগুণা স্টপ বা গণেশ স্টপ। কথিত আছে মহাদেব যখন মাতা পার্বতীকে অমর কথা শোনাবার জন্য গুহার দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন তার অত্যন্ত স্নেহের পুত্র গণেশকে এখানে রেখে যান। সেই থেকেই এই স্থানের নাম হয় গণেশ স্টপ। ধীরে ধীরে চলো 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 চলো। খালি দেখুন এখনো পর্যন্ত এখানে এতখানি বরফ জমে আছে। চল ধীরে ধীরে। আর এইরকম রাস্তায় ঘোড়া চলেছে। আর এই হচ্ছে যে পর্বত আমরা দেখাচ্ছি, এটাই হচ্ছে গণেশ স্টপ অর্থাৎ মহাগুণা স্টপ। 14,800 फुट इसका हाइट है। 14,800 ফুট পেরিয়ে গেছি মহাগুণা স্টপ। এরপর আসবে পোস্টপত্রী। পোস্টপত্রী এখান থেকে 2 কিলোমিটার, যার উচ্চতা হবে মোটামুটি 12,300 ফুট। পৌঁছে গেছি পোস্টপত্রী। এটাই হচ্ছে পোস্টপত্রীর ভান্ডারা। এই অমরনাথ যাত্রার রাস্তায় চন্দনবাড়ি থেকে শুরু করে অমরনাথ গুহা পর্যন্ত সব থেকে বড় ভান্ডারা এই পোস্টপত্রী ভান্ডারা। এখানে আপনি খাবার যেরকম পাবেন, পাবেন মেডিকেল, পাবেন ম্যাসাজ, পাবেন পার্লার, সব কিছু। সব মানুষ যারা হেঁটে যায় এবং ঘোড়া যায় প্রত্যেকে এখানে একবার হলেও থামে। আমাদের দেরি হয়ে গেছে, আমরা এখানে থামবো না, আমরা পোস্টপত্রী ছেড়ে চলে যাব পঞ্চতরণীর উদ্দেশ্যে। ওপাশ দিয়ে পায়ে হাঁটা রাস্তা আর ঘোড়ার রাস্তা সম্পূর্ণ আলাদা, যেখানে যেখানে সম্ভব করা আছে। পৌঁছে গেছি পঞ্চতরণী। পঞ্চতরণী এসে পৌঁছেছি পুরো 3টের সময়, একদম ডট 3টে। পঞ্চতরণীতে জাস্ট 3টের সময় এসে ঘোড়া যেখানে নামায় চেক গেটের সামনে নেমেছি, তুমুল ঝড়, বিভৎস ঝড় আর বৃষ্টি। ওয়েদার খুব খারাপ হয়ে গেছে। দেখুন ওইদিকে পাহাড়ের ওপর বরফ পড়ছে, বোঝাই যাচ্ছে, এখান থেকেই বোঝা যাচ্ছে বরফ পড়ছে। আর এখানে পড়ছে বৃষ্টি। এই বৃষ্টি মাথায় নিয়ে এখানে টেন্ট পেয়ে গেছি।
টেন্ট, আমাদের টেন্ট যেটা সেটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের টেন্ট, ক্যাম্প খাটের ওপর তোষক দেওয়া, কম্বল দেওয়া, 6টা বেড আছে, পার বেড 750 টাকা করে, ফিক্সড রেট, সরকারি রেট। শেষনাগ থেকে 14 কিলোমিটার জার্নি করে সময়টা অনেকটাই লেগে গেছে, 9টার থেকে 3টে, মানে প্রায় 6 ঘন্টা। আর শেষনাগের টেন্ট থেকে বেরিয়েছিলাম 6টা, প্রায় 9 ঘন্টা লেগে গেল পঞ্চতরণী পৌঁছতে। এতটাই জ্যাম এবং এত ভক্ত সমাগম হয়েছে। যাই হোক, ঠিক আছে, আগামীকাল যাব গুফায় বাবা বরফানির দর্শন করতে। এখন একটু হাত মুখ ধুয়ে রেস্ট নিই, তারপর যাব লঙ্গরে খেতে, খেয়ে রেস্ট, কাল ভোর ভোর উঠে যেতে হবে বাবা বরফানির দর্শনে। একদম পঞ্চতরণীর বেস ক্যাম্পের যে হেলিপ্যাডের ওপরেই আমাদের টেন্ট। আমি টেন্ট থেকে হেলিকপ্টার ওঠানামা দেখতে পাচ্ছি এবং সেখান থেকেই ভিডিওগ্রাফি করছি। এই হচ্ছে এখানকার সব ভান্ডারা, সব রকম খাবার এখানে পাওয়া যাবে, আপনারা যেখানে ইচ্ছা খেতে পারেন। একটা ভান্ডারায় ঢুকে সকাল থেকে তো লাঞ্চ হয়নি, যার জন্য নিয়ে নিয়েছি ধোসাটা খাই, খেয়ে তারপর যাবো টেন্টে। ধোসা খাবার পর চলে এসেছি চা নিয়ে, চা খাবো, খেয়ে তারপর আপনাদের বাকিটা দেখাচ্ছি। এই হচ্ছে টেন্টের টয়লেট, আমাদের টেন্ট এই সামনেই 316 নম্বর, 5টা টেন্টের পরে, আর সোজা এলেই এই হচ্ছে টয়লেট। আর দেখুন গরম জল হচ্ছে, হাঁড়ি হাঁড়ি গরম জল হচ্ছে, সকালবেলায় সবাই চান করবে বলে। 100 টাকা পার বালতি নেয় গরম জল, রাত্রি 2টোর থেকে গরম জল পাওয়া যায়, কারণ ভোর 5টায় এখানকার চেক গেট খোলে, অর্থাৎ 5টার সময় গেট খুলবে মন্দির যাওয়ার জন্য। আর প্রত্যেক কটা টয়লেট পরিষ্কার, টয়লেট প্রত্যেক কটাই পরিষ্কার। এবার আমরা যদি নিজেরা নোংরা করি সেটা তো কারো কিছু করার নেই। আর শেষনাগের টয়লেটগুলো খুব পরিষ্কার ছিল, সেটা আপনাদের দেখায়নি কারণ টেন্ট থেকে একটু দূরে ছিল বলে। আমি যেখানে রয়েছি একদম হেলিপ্যাডের সামনেই, ওই যে হেলিকপ্টার নামছে। আজ রাত্রিবাস এই পঞ্চতরণীতে। 11,500 ফুট উচ্চতার এই পঞ্চতরণীতে পৌঁছে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ুন আশপাশটা ঘুরে দেখার জন্য। চারিদিকে পাহাড়ে ঘেরা এই উপত্যকার মাঝ দিয়ে বয়ে চলেছে 5টি নদীর ধারা, যা মনে করা হয় মহাদেবের জটার থেকে উৎপত্তি হয়ে ধরাধামে বয়ে চলেছে। হয়ে গেল ডিনারে কি খেলাম দেখালাম। ডাল, সয়াবিনের তরকারি আর আমলকির মোরব্বা, এই বেশি কিছু খাইনি কারণ কাল ভোররাত্রি উঠতে হবে। খেয়ে চলে এসেছি টেন্টে, এবার ঘুম। এখন বাজে 7:20, 7:20তেও দেখুন এখানে এখনো সূর্যের দেখা পাওয়া যাচ্ছে। এখানে অন্ধকার হবে 8টার পর। কাল ভোর সকালে উঠতে হবে, উঠে স্নান করে রেডি হয়ে যেতে হবে বাবা বরফানির দর্শনে। চলুন, এই ভিডিও আর বেশি বড় করবো না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন।
তাহলে আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন গো ডিফারেন্ট চ্যানেল। বাই বাই, গুড নাইট, দেখা হবে কাল সকালবেলায়। গুড মর্নিং, 2:25, এবার উঠতে হবে। তাহলে চানটা করিয়ে নেওয়া যাক। মর্নিং, গুড মর্নিং ফ্রম পঞ্চতরণী। এখন বাজে রাত 3টে। হয়ে গেল স্নান, একদম ফুটন্ত গরম জলে ভালো করে স্নান হয়ে গেল। এবার তৈরি হয়ে বেরোতে হবে বাবা বরফানির দর্শনের উদ্দেশ্যে। এখন বাজে 4:45, রেডি হয়ে গেছি। এবার বেরোবো টেন্ট থেকে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে 3:30 থেকে যাত্রা শুরু হবে, অর্থাৎ 3:30 যাত্রা শুরু হয়ে গেছে। নর্মালি যেটা হয় 5টায় গেট খোলে, জানি না, বাইরে বেরোলে বুঝতে পারবো, গিয়ে দেখি যে 3:30 থেকে লাইন পড়বে, তারপর গেট খুলবে, নাকি 3:30 গেট খুলে গেছে। আপনাদের আমি বাইরে বেরিয়ে দেখাচ্ছি। খুব ঠান্ডা এখানে, বিভৎস ঠান্ডা। চান করে এসে জামা কাপড় পরে এখন একটু ঠিক আছে। আজ আমাদের যাত্রার 3য় দিন। আজ যতটা সম্ভব ভোরে বেরিয়ে অমরনাথ গুহা দর্শন করে বালতাল ফিরে যেতে হবে। আজ আমাদের যাত্রা হবে 11,500 ফুট উচ্চতার পঞ্চতরণী থেকে 12,760 ফুট উচ্চতার অমরনাথ গুহা পর্যন্ত, যার দূরত্ব হবে 6 কিলোমিটার। প্রথমে 3 কিলোমিটার দূরত্বে পড়বে সঙ্গম, তারপর আরও 3 কিলোমিটার গিয়ে অমরনাথ গুহা। অবশেষে আজকে সেই প্রতীক্ষিত দিন। গতকাল বাবা অমরনাথের পুজো দেওয়ার কথা ছিল রথযাত্রার দিনে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সময় মতো এসে পৌঁছতে পারিনি, যার জন্য আর পুজো দিতে যেতেও পারিনি, পঞ্চতরণীতে থেকে যেতে হয়। আজ সোমবার, বাবার বার। ভোর 5টায় যে চেক গেট, আমার সামনে যে চেক গেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পঞ্চতরণী থেকে বেরোবার গেট। এই গেট ভোর 5টায় খোলার কথা, কিন্তু জানি না কি কারণে আজকে 3:30 খুলে দিয়েছে। এখন বাজে ভোর 4টে। আপনাদের দেখালাম এখান থেকে পনিতে বা পালকিতে বা পিচ্ছিতে যদি হলিকেপ যান তার কত ভাড়া বর্তমানে, সেটা দেখালাম। এবার আমি এখান থেকে হাঁটা শুরু করব হলিকেপের উদ্দেশ্যে। এখান থেকে হলিকেপ 6 কিলোমিটার। চলুন হাঁটাটা শুরু করা যাক। যেটা আপনাদের বলছিলাম, আজ সেই প্রতীক্ষিত দিন বাবা বরফানিকে দর্শনের এবং বাবা বরফানিকে পুজো দেওয়ার। যাত্রা শুরু করে দিয়েছি ঠিক 4টের সময়। চারিদিকে অন্ধকার, রাস্তা অবশ্য আলো আছে, সেটাও খুবই অল্প। চলুন একটু আলো ফুটলে তারপর আপনাদের কাছে আসছি। গরুগা 11,500 ফুট উচ্চতার পঞ্চতরণী থেকে চলে এসেছি সঙ্গম টপ, যার উচ্চতা 12,000 ফুট। রাস্তা বেশ চড়াই। এখন নামছি নিচের দিকে, এরপর যাব গুহার পথে। আবার চড়াই আছে, কারণ গুহার উচ্চতা 13,500 ফুট। ওপারে যে রাস্তাটা দেখা যাচ্ছে পাহাড়ের ওপারে, ওটাই
बालताल থেকে আসছে পবিত্র গুহার দিকে। হ্যাঁ, ও বালতাল का रास्ता है। ওই যে গুহা লাইট জ্বলছে ওপরে, এখান থেকে গুহার প্রথম দৃশ্য। জয় বাবা অমরনাথ, জয় বাবা বরফানি। এখান থেকে গুহা আর মাত্র 2 কিলোমিটার, মাত্র 1 ঘন্টা লাগলো ঘোড়ায় পঞ্চতরণ থেকে এই পর্যন্ত আসতে। এখন হয়তো আধ ঘন্টা বা 40 মিনিট লাগবে গুহা পর্যন্ত পৌঁছতে। এখনো পর্যন্ত এখানে এতটাই বরফের ওয়াল আর এই মুহূর্তের অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, একটা স্বপ্ন পূরণ। আপনারা যদি ঘোড়ায় আসেন তাহলে মন্দির থেকে মোটামুটি 1 কিলোমিটার দূর এইখানে নামিয়ে দেবে ঘোড়া। এখান থেকে আপনাকে হেঁটে যেতে হবে মন্দির পর্যন্ত। ঘোড়ায় টাইম লাগলো পাক্কা 1 ঘন্টা। আর ঘোড়া ভাড়া নিচে প্রতি ঘোড়া 1000 টাকা। যদি আপনারা পর্চি কেটে অর্থাৎ সরকারি রেটে আসেন তাহলে পঞ্চতরণী থেকে পবিত্র গুহা পর্যন্ত ঘোড়া ভাড়া হচ্ছে 1950 টাকা। আমরা পর্চি কাটিনি, আমরা এক্সিট গেট পেরিয়ে এসে উইদাউট পর্চি এসছি 1000 টাকা করে। এখানেই এসে মিলছে বালতালের রাস্তা। এই যে সামনের যে রাস্তা দেখছেন এইটাই বালতালের, আর ওপাশ দিয়ে যে এসছে এটা পঞ্চতরণীর রাস্তা। আর এই চলে গেছে গুহার দিকে। এই হচ্ছে গুফায় যাওয়ার সিঁড়ি শুরু এখান থেকে। এই পর্যন্তই আপনাকে ব্যাগ মোবাইল অ্যালাউ করবে। এর আগে যে ক্লব রুম আছে সেখানে আপনাকে ব্যাগ মোবাইল জুতো সব খুলে রেখে যেতে হবে। আর এই হচ্ছে সিঁড়ি যেটা সোজা গুফায় গেছে। এখন বাজে 6টা, এক্ষুনি ওপরে আরতি সিঁড়ি শুরু হবে। এখানে মোট 485টা সিঁড়ি আছে। জানি না 2-1টা কম বেশি হতে পারে, এখানকার জওয়ানদের মুখে শোনা। 485টা সিঁড়ি আছে। এই সিঁড়ি ভেঙে আপনাকে গুহায় পৌঁছে দেবে বাবা বরফানির দর্শনের জন্য। আর যারা সিঁড়ি ভাঙতে পারবেন না বা যারা বয়স্ক মানুষ তাদের জন্য এখানে ডলির ব্যবস্থা আছে, তারা ডলিতে করে যেতে পারে। ডলির ভাড়া নেয় মোটামুটি 800 থেকে 1000 টাকা, একটু দরদাম করে নিতে হবে। চলুন আমরা এবার ব্যাগ মোবাইল রাখি, যাই বাবা বরফানির দর্শনে নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। আপনাদের এত পর্যন্তই দেখাতে পারবো, এর বেশি দেখাতে পারবো না। আরেকবার গুহাটা ভালো করে দেখিয়ে দিই আপনাদের। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত দুর্গম এই অমরনাথ গুহা। শোনা যায় এই গুহাতেই দেবাদিদেব মাতা পার্বতীকে অমর কথা শুনিয়েছিলেন। সেই কাহিনী শুনতে শুনতে মাতা পার্বতী ঘুমিয়ে পড়েন। সেই সময় ওই গুহাতে একজোড়া সাদা কপোতী উপস্থিত ছিল। তারা সেই কাহিনী শুনে অমর হয়ে যায়। এখনো নাকি তাদের দেখা মেলে এই গুহাতে। হয়ে গেল বাবা অমরনাথের দর্শন। অনেক দিনের স্বপ্ন পূরণ হলো আজ 8ই জুলাই 2024 সোমবার। আজকে এক বাক্যে একটা কথা স্বীকার করছি, বাবার আহ্বান ছাড়া, বাবার ডাক ছাড়া
তার দরবারে কেউ হাজির হতে পারবে না। আজকে তার প্রমাণ আমি পেলাম। যাই হোক, বাবার অসাধারণ রূপ, অসাধারণ রূপ। এবছর গরম বেশি পড়ার জন্য বাবার যে শিবলিঙ্গ বরফের, সেটা অনেকটাই ছোট হয়ে গেছে, এখনো অল্প রয়েছে, হয়তো আর কিছুদিন পর সেটাও থাকবে না, গলে যাবে। দয়া করে সবাইকে আমি একটাই অনুরোধ করি, জানি না আমার এই অনুরোধ কতজনের কাছে পৌঁছবে, দয়া করে পরিবেশ রক্ষা করুন, নাহলে কিন্তু আমরা নিজেদেরকে ধ্বংসের মুখে এগিয়ে দিচ্ছি। চলুন এবার তাহলে যাওয়া যাক বালতালের দিকে। আজকে যদি পারি আজকেই শ্রীনগর পৌঁছে যাব। জয় বাবা বর্মাজি, জয় বাবা অমরনাথ। আবার যেন তোমার দরবারে আসতে পারি, তুমি সেই আশীর্বাদ করো, আর সবাইকে আশীর্বাদ করো, সবাই যেন তোমার দরবারে একবার হলেও আসতে পারে। চলুন এবার বালতালের রাস্তায় এগিয়ে যাই। এখনো বালতালের রাস্তায় এত পরিমাণ বরফ জমে আছে, চিন্তা করুন। আমি এখনো হাঁটছি বরফের উপর দিয়ে। এত মোটা বরফের চাদর। আমার উল্টো দিকের পাহাড়ে দেখুন দুটো লাইন দেখা যাচ্ছে। ওপরের যে লাইনটা সেটা আসছে পঞ্চতরণীর থেকে গুহার দিকে, নিচের যে লাইনটা সেটা আসছে বালতাল থেকে গুহার দিকে যাবার ঘোড়ার রাস্তা। আর আমি যে যাচ্ছি সেটা হচ্ছে এটা পায়ে হাঁটা রাস্তা। এই রাস্তায় মাঝে মাঝে আপনারা কিন্তু রাস্তার মাঝে এরকম জলের স্রোত পাবেন, যার জন্য রাস্তার এরকম অবস্থা। কি এটা? ভোঁদর। হ্যাঁ, যেতে যেতে পাহাড়ি ভোঁদর দেখুন কিরকম ডাকছে। চন্দনবাড়ির রাস্তায় যেরকম প্রাকৃতিক সৌন্দর্য আছে, বালতালের রাস্তায় কিন্তু তা না। বালতালের রাস্তায় দৃশ্যে ছোট হতে পারে, কিন্তু রাস্তা অতি সংকীর্ণ মাঝে মাঝে। যেমন এই জায়গাটা দেখুন, এতটাই সংকীর্ণ, দুটো মানুষ পাশাপাশি যাওয়া প্রায় কষ্টসাধ্য। এই পথে যেতে গেলে প্রথমেই আপনার পাবেন ওই ওপরে পাহাড়ের গায়ে কালীমাতা মন্দির। নিচে যে দুটো নদীর মিলন দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সঙ্গম। আমরা এখন দাঁড়িয়ে আছি সঙ্গম টপে, বালতালের দিকে। এখান থেকেই বালতালের রাস্তায় ঘোড়ার রাস্তা আর পায়ে হাঁটা রাস্তা পৃথক হয়ে যাচ্ছে। ঘোড়ার রাস্তা আমার বাঁ দিকে চলে যাচ্ছে, আর পায়ে হাঁটা রাস্তা আমি যে দিক দিয়ে নামছি সেদিকে চলে যাচ্ছে। চলে এসছি গুহার থেকে 6 কিলোমিটার ব্রাডিমার্গ। এখানে লাঙ্গারে একটু পোহা খেলাম,
খেয়ে আবার হাঁটা শুরু করেছি। আর 9.5-10 কিলোমিটার মতো বাকি বালতাল। চলুন এইভাবেই গল্প করতে করতে সিনারি দেখতে দেখতে এগিয়ে যাই বালতালের দিকে। আর বালতালের রাস্তা গুহা পর্যন্ত প্রচণ্ড চড়াই। যাদের হাঁটার অভ্যেস আছে তারাই এই পথে আসবেন, নাহলে কিন্তু কষ্ট পাবেন। আপনি পথ কি চলবেন, ঘোড়ায় আপনাকে অতি পৌঁছে গেছি 2 মাইল বেস ক্যাম্প। সকাল 7টা 20-তে বাবা অমরনাথ গুহা থেকে যে যাত্রা শুরু করেছিলাম, 2 মাইল বেস ক্যাম্পে এসে পৌঁছলাম। এখন বাজে 12:30, পুরো 12:30, অর্থাৎ 5.5 ঘন্টা লাগলো 18 কিলোমিটার রাস্তা আসতে। রাস্তা যথেষ্ট চড়াই উতরাই আছে, কিন্তু যারা বালতাল হয়ে গুফা যাবেন রাস্তা কিন্তু প্রচণ্ড চড়াই। যদিও শর্ট রাস্তা 18 কিলোমিটার, কিন্তু প্রচণ্ড চড়াই। চলুন, এই হচ্ছে স্টার্টিং পয়েন্ট। বালতাল থেকে এলে এই রাস্তা থেকে শুরু হচ্ছে আপনার অমরনাথ গুহা যাত্রা। আমি চলে এলাম নিচে, এবার যাব বালতালের দিকে। এইটাই হচ্ছে বালতালের দিকের চেক পয়েন্ট। এখান থেকেই রোজ সকালবেলায় এন্ট্রি করানো হয় যাত্রীদের, যেটা চন্দনবাড়িতে হয় ঠিক সেম বালতালের। আজকে সকালে যাত্রীদের চলে গেছে, যার জন্য এখন ফাঁকা। পৌঁছে গেছি বালতাল বেস ক্যাম্প। এখান থেকেই শুরু হয় বালতাল সাইডের অমরনাথ যাত্রা। আপনাদের আমি অমরনাথ যাত্রার শুরুর গেটও দেখিয়েছি 2 মাইলে। এবার এখান থেকে আমরা যাব শ্রীনগর। বন্ধুরা, অমরনাথের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে প্রথম হলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। অমরনাথের গুফা কেমন লাগলো আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ভিডিও আর বড় করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওয়ে।